থার্স্টি থার্সডের এই পর্বে আপনাদের সবাইকে সুস্বাগত জানাই। এই পর্বের আলোচ্য দ্য মেরি ওয়াইফস অফ উইন্ডসর, উইলিয়াম শেক্সপিয়ার রচিত কমেডি। 25শে আগস্ট 2022 এই পর্ব শুধুমাত্র ভেবে দেখতে পারেন এই চ্যানেলে সম্প্রচারিত। গল্পপাঠ ও সম্পাদনায় থাকবো আমি তমনাশ। শুরু হচ্ছে 25শে আগস্ট 2022 থার্স্টি থার্সডের এই পর্ব, দ্য মেরি ওয়াইফস অফ উইন্ডসর। গ্রাম্য যাজক হিউ ইভান্সের সঙ্গে কথা বলতে বলতে গ্রাম্য যুবক স্লেন্ডার বিচারপতি স্যালোর বৈঠকখানায় ঢুকলেন। স্যালো তখন আইনের নথিপত্র হাতড়াচ্ছিলেন। স্যালো তাদের বসতে বললেন এবং তাদের অভিযোগ শুনলেন। অভিযোগগুলো শোনার পর ফলস্টাফের কাজটা খুবই অন্যায় হয়েছে বলে তিনি মন্তব্য করলেন। তিনি বললেন, ফলস্টাফ যতই ক্ষমতাশালী হোক না কেন, তাই বলে তিনি বিচারক স্যালোকে অপমান করতে পারেন না। আপনারা কি ভাবছেন আমি জানি না, তবে আমার মতে এ ব্যাপারে প্রতিশোধ নেবার জন্য আইন আদালতের মুখাপেক্ষী হবার কোনো অর্থই নেই। শক্তি প্রয়োগই এই অপমানের যথার্থ প্রতিশোধ। ফলস্টাফকে অপদস্থ করার জন্য শক্তি প্রয়োগের চেয়ে বুদ্ধির মারপ্যাঁচে হেনস্থা করার ওপরেই বেশি জোর দিলেন যাজক ইভান্স। বিচারপতি স্যালো ইভান্সের মতলবটা কি তা জানতে চাইলেন। ইভান্স বললেন, জর্জ পেজের একটা সুন্দরী মেয়ে আছে, নাম তার অ্যানি পেজ। ফলস্টাফ এখন জর্জ পেজের বাড়িতেই আশ্রিত। আপনি যদি সেখানে যান তবে সরাসরি কথা হবে। স্যালো মিস্টার পেজের বাড়িতে যাবেন কি না যাবেন সে বিষয়ে একটু ইতস্তত করছিলেন। অবশেষে দ্বিধা ত্যাগ করে তিনি ইভান্সের সঙ্গে মিস্টার পেজের বাড়ির দিকে রওনা দিলেন। জর্জ পেজ সাদরে তাদের অভ্যর্থনা করে বাইরে বসিয়ে রাখলেন। তাদের আসার কারণ কিছুটা আন্দাজ করতে পেরে তিনি বললেন, মিস্টার ফলস্টাফের সঙ্গে কি দেখা করতে চান আপনারা? ইভান্সের সম্মতিসূচক ইঙ্গিত পাওয়া মাত্রই জর্জ পেজ বললেন, তিনি এখানেই আছেন, আমি তাকে ডাকছি। অল্প সময়ের মধ্যে ভৃত্য পিস্তল এবং সঙ্গী নাইসের সঙ্গে ফলস্টাফ তাদের সামনে হাজির হলেন। শ্যালো বললেন, আপনি দরজা ভেঙে অন্যায়ভাবে আমাদের বাড়ির ভেতরে ঢুকেছিলেন, আমার লোকজনদের ওপর অন্যাচার করেছেন, এমনকি আমার হরিণটাকে পর্যন্ত শেষ করেছেন। নির্লজ্জভাবে হাসতে হাসতে ফলস্টাফ জবাব দেন, আর যাই করি না কেন এটা বলতে পারি যে আপনার দারোয়ানের মেয়ের সঙ্গে ঘনিষ্ঠতা করিনি। যেটা সত্যি তাকে স্বীকার করতেই হবে। স্লেন্ডার বললেন, জানেন, আপনারা ওই শয়তান চাকরগুলো আমাকে টানতে টানতে সরাইখানায় নিয়ে গিয়ে জোর করে মদ খাইয়েছে, তারপর আমি বেহুশ হলে আমাকে সব কিছু নিয়ে পালিয়েছে আমার। সকলের সব কথা শুনে যাজক ইভান্স তার নোটবুকে কথাগুলো টুকে রাখলেন। ইতিমধ্যে মিসেস পেজ এবং মিসেস ফোর্ড সেই ঘরে ঢুকলেন। মিসেস ফোর্ডকে দেখে ফলস্টাফ উচ্ছ্বাসে গদগদ হয়ে তাকে স্বাগত জানালেন। আবেগের স্বরে বললেন, আপনার দেখা পেলাম, এ আমার কত ভাগ্যের কথা গো। আমি এত আনন্দ পেলাম তা বুঝিয়ে বলার সব ভাষাই আমার জোগাচ্ছে না। মিস্টার পেজ তার মিসেসকে অতিথিদের অভ্যর্থনার জন্য ভেতরে নিয়ে যেতে বললেন। যাজক ইভান্স, বিচারপতি স্যালো, গ্রাম্য যুবক স্লেন্ডার বাদে আর সকলেই বাড়ির ভেতরে চলে গেলেন। মিস্টার পেজের মেয়ে সুন্দরী অ্যানি সেই সময় বৈঠকখানার ঘরে এলেন। ইভান্স স্যালো আর স্লেন্ডারকে সম্বোধন করে বললেন, আপনারা ভেতরে আসছেন না কেন? আমার বাবা আপনাদের জন্য অপেক্ষা করছেন। অ্যানিকে দেখে স্যালো এতই বিচলিত হয়ে পড়লেন যে আবেগের বশে বাক সংযম রাখতে পারলেন না। বলেই ফেললেন, ওগো রূপসী তন্নি, প্রৌঢ়ত্বের দরজায় পা বাড়িয়েও আবার হারানো যৌবন ফিরে পেতে ইচ্ছা করছে, কিন্তু তা কি আর সম্ভব? এরপর তারা তিনজনেই অ্যানি পেজের অনুসরণ করে বাড়ির ভেতরে গেলেন। প্রেম প্রণয়ের পবিত্র সৌন্দর্যের দিকটা মিস্টার ফলস্টাফকে বিন্দুমাত্র বিচলিত করতো না। টাকাই ছিল তার জীবনের চরম কাম্য বস্তু। তাই অর্থ হস্তগত করবার জন্য প্রেমিকের ভূমিকায় অভিনয় করতেও তার বিবেকে বিন্দুমাত্র বাধ্য না। মহিলাদের কাছ থেকে কিছু পেতে হলে প্রেমে খেলাটাই সবচেয়ে কার্যকরী। তাই তিনি ইদানিং মিসেস ফোর্ড এবং মিসেস পেজকে প্রেমপত্র লিখলেন। রূপ এবং গুণের অহেতুক প্রশংসা করে ফুলিয়ে ফাঁপিয়ে ইনিয়ে বিনিয়ে লিখলেন দুখানি চিঠি। দুটি চিঠির বয়ান তো একই। দুটি খামে চিঠি দুখানি ভরে ভৃত্যের হাতে দিলেন গোপনে যথাস্থানে পৌঁছে দেওয়ার জন্য। আবেগ ভরা চিঠি লিখে মিস্টার ফলস্টাফ মনে মনে খুশি মেজাজে মশগুল ছিলেন। আবেদনেই বিড়বিড় করে তিনি বলছিলেন, মিসেস ফোর্ডকে প্রেমের জালে বাঁধতেই হবে। ওকে খুশি করবার জন্য ইতিমধ্যেই চুরি করে একটা টুপি উপহার দিয়েছি। ফলস্টাফের অনুচর নাইস দরজার আড়াল থেকে এই কথাগুলি শুনে হাসতে হাসতে ঘরে ঢুকলেন।
বন্ধুর প্রতি একটু পরিহাসের দৃষ্টিতে তাকিয়ে বললেন, কাজটা তো বেশ গুছিয়ে নিয়েছেন দেখছি। সে যা বলেছ বন্ধু, মনে হচ্ছে মিসেস ফোর্ডকে বেশ ভালোভাবেই হাতের মুঠোয় এনে ফেলতে পেরেছি। আর মিসেস পেজের আকর্ষণও নেহাত কম নয়। তিনি যে আমার প্রতি আসক্ত তা তার দৃষ্টিতেই ধরা পড়ে। প্রেমের খেলা খেলে দুজনের কাছ থেকে মোটা অঙ্কের টাকা তুলে নেব। সহচর নাইস এবং ভৃত্য পিস্তল ফলস্টাফের কাজে সরাসরি বিরোধিতা না করলেও তাদের গোপন ইচ্ছাটা কিন্তু অন্যরকম ছিল। তারা ফলস্টাফের এই দুষ্ট মনোভাবের কথা মিস্টার পেজের কানে তুলে দেওয়ার পরিকল্পনা করল। ডাক্তার কেয়াসের পরিচারিকা কুইকলির সঙ্গে মিস্টার পেজের মেয়ে অ্যানি পেজের যোগাযোগ ছিল। গ্রাম্য যাজক ইভান্স স্লেন্ডারের ভৃত্যকে কুইকলির কাছে পাঠিয়েছিলেন। উদ্দেশ্য মিস্টার স্লেন্ডার সম্পর্কে মিস অ্যানি পেজের মনোভাবটা কুইকলি জেনে আসতে হবে। কেয়াসের পরিচারিকা কুইকলি ভৃত্যের মুখে সব কথা শুনে বলল, মিস্টার ইভান্সকে বলো যে তার কথা রাখবার জন্য আমি যথাসাধ্য চেষ্টা করব। এদিকে ডাক্তার কেয়াসও অ্যানি পেজের জন্য পাগল হয়ে উঠেছেন, যদিও অ্যানি তাকে সহ্যই করতে পারেন না। মিস অ্যানি পেজ হলেন মক্ষী রানী। তিনি মধ্যমণির মতো বিরাজ করছেন, আর তাকে কেন্দ্র করে প্রেম সাগরে হাবুডুবু খাচ্ছে যুবক কৃষক বৃদ্ধেরা। অ্যানি পেজ নিজেই জানেন না যে তার রূপের মোহে কতজন দিশেহারা। ফেল্টন নামে এক যুবক অ্যানি পেজের আকর্ষণ চক্রে ঘুরছে। সেও অ্যানি পেজের সান্নিধ্য পাবার জন্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে পরিচারিকা কুইকলিকে। অ্যানির সঙ্গে একটু আলাপ করিয়ে দেবার জন্য কুইকলি শরণাপন্ন হয়েছে। কুইকলি মন দিয়ে ফেল্টনের সব কথা শুনে বলল, দেখা যাক, আপনার কথাগুলো সব তার কাছে জানিয়ে দিই কিছু করতে পারি কি না। মিস্টার ফলস্টাফের পাঠানো প্রেমপত্রটি নিয়ে পত্রবাহক মিসেস পেজের হাতে দিল। চিঠি পড়ে তিনি প্রচণ্ড ক্ষেপে গেলেন। শুধুমাত্র সৌজন্য দেখাবার জন্যই তিনি হাসি মুখে ফলস্টাফের কথার জবাব দিয়েছিলেন, তার কথাগুলো শুনেছিলেন। এর অর্থ তো প্রেম না, এটা ভদ্রতা মাত্র। তাকে প্রেমপত্র পাঠানোর মতো সাহস বুনো লোকটার হলো কী করে? রাগে অপমানে ঘরময় পায়চারি করতে লাগলেন। মিসেস পেজের রাগের ঝাঁঝটা গিয়ে পড়ল বেচারা পত্রবাহকের ওপরে। বললেন, যাও, তোমার মনিবকে গিয়ে বলো যে পরস্ত্রীকে অশালীন প্রেমপত্র লেখার উচিত শিক্ষা তাকে পেতে হবে। আমার সম্পর্কে তিনি এমন ধারণা করলেন কী করে যে উনি ডাকলেই আমি সাড়া দেব? ঠিক সেই মুহূর্তে রাগে ফুঁসতে ফুঁসতে মিসেস ফোর্ড এসে সেই ঘরে ঢুকলেন। তার ক্রোধের কারণটিও মিসেস পেজের অনুরূপ। মিস্টার ফলস্টাফ তাকেও ভৃত্যের মারফত একটি চিঠি পাঠিয়েছিলেন। দুজনের চিঠির ভাষা একই। মিসেস পেজ এবং মিসেস ফোর্ড উভয়ই প্রচণ্ড আক্রোশে গালিগালাজ করছিলেন ফলস্টাফকে উদ্দেশ্য করে। সেই সুযোগে ফলস্টাফের ভৃত্যটি চুপচাপ পালিয়ে গেল। মিসেস পেজ বললেন, ওই ভদ্রলোকটা তাহলে আমার মতো আপনাকেও অপমান করেছে। ওকে ভালো মতো শাস্তি দেওয়া যায়, এমন একটা বুদ্ধি বাতলান তো। মিসেস ফোর্ড বললেন, হ্যাঁ, ওকে ভালো মতো আঘাত না করলে ওর স্পর্ধা বেড়ে যাবে। মিসেস পেজ বললেন, এরকম চিঠি যে শুধু আমরা দুজনকেই পাঠিয়েছেন এ আমার বিশ্বাস নয়। আমার ধারণা যে ওই নচ্ছারটা আরও বহু মেয়েকে এ চিঠির কপি পাঠিয়েছে। মিসেস ফোর্ড বললেন, লোকটা এত বড় শয়তান যে ভাবা যায় না। দেখছেন, ওর নামের জায়গায় সই করেনি। সত্যি এরকম চিঠি যদি আমার স্বামীর হাতে পড়তো তাহলে কি কেচ্ছাটাই হতো বলুন তো। আমিও তো সে কথাই ভেবে মরছি। জানালার দিকে তাকিয়ে মিসেস পেজ ভয়ে আতঙ্কিত হয়ে উঠলেন। চাপা গলায় বললেন, আবার কি ঘটল রে বাবা? আমার স্বামী আপনার স্বামীর সঙ্গে এদিকেই এগিয়ে আসছে। আসুন আমরা ভেতরের ঘরে যাই, সেখানে বসে শয়তানটাকে সায়স্তা করবার ফন্দি করি। তারা দুজনে ভেতরে চলে গেলে মিস্টার ফোর্ড এবং মিস্টার পেজ ফলস্টাফের ভৃত্য পিস্তল এবং নাইসকে নিয়ে বৈঠকখানা ঘরে ঢুকলেন। পিস্তল ফোর্ডকে বলল, কি আর বলবো, আমাদের মনিব ফলস্টাফ যা সব কাণ্ড শুরু করেছেন সেসব আপনাদের কাছে বলতেও ঘেন্না করে। ভদ্রতার মুখোশ পরে তিনি যাচ্ছে তাই কাজ করে চলেছেন। 9 থেকে 90 কাককে ছাড়ছেন না, সবাইকে প্রেম করতে বিলোচ্ছেন। আপনার স্ত্রীর বিষয়েও কিন্তু সতর্ক থাকবেন। ঘটনা ঘটবার আগেই সাবধানতা দরকার, সে কথাটি খেয়াল রাখবেন কিন্তু। মিস্টার ফোর্ডকে সাবধান করে পিস্তল ঘর থেকে বেরিয়ে গেল। এবার নাইস ধীরে ধীরে মিস্টার পেজের কাছে ঘনিষ্ঠ হয়ে এলো। তার কানের কাছে মুখ বাড়িয়ে ফিসফিসিয়ে বলল, ফলস্টাফ সম্পর্কে আপনার কীরকম ধারণা হয়েছে তা জানি না, তবে আমি যেটুকু জানি ফলস্টাফের স্বভাব মোটেই ভালো নয়। আপনার স্ত্রীর কথা বলতে তিনি পাগল, সুযোগ পেলেই কেলেঙ্কারি করে ছাড়বে। আমার এই মনে মনে তবু এই জঘন্য রুচিবোধকে মেনে নিতে পারিনি কিছুতেই। আমি আপনাকে চুপিসারে জানিয়ে গেলাম, এ বিষয়ে একটু হুঁশিয়ার থাকবেন। কথাকটি বলে চারিদিকে তাকাতে তাকাতে সেও রাস্তায় নেমে পড়ল।
মিস্টার ফোর্ড এবং মিস্টার পেজ দুজনে মিলে ফলস্টাফকে কীভাবে শাস্তি দেওয়া যায় সে বিষয়ে পরিকল্পনা করতে লাগলেন। মিস্টার ফোর্ড বললেন, শয়তানটাকে কোথায় পাওয়া যাবে বলতে পারেন? উত্তরে পেজ বললেন, আমি যতদূর জানি মিস্টার গার্টারের সরাইখানাতেই সে থাকে। তবে মশাই, আমার স্ত্রীর দিকে যদি নচ্ছারটা হাত বাড়াতে যায়, সে নিজেই ফলস্টাফকে নাকানি চোবানি খাইয়ে ছাড়বে। মিস্টার ফোর্ড বললেন, দেখুন মশাই, আমার স্ত্রীকে নিয়ে আমি এ ব্যাপারে মোটেই চিন্তিত নই। তিনি সত্যিই সতীসাধ্যী, কিন্তু ওই বুনো জানোয়ারটাকে আমার স্ত্রীর মুখোমুখি হতে দিতে চাই না। অন্যভাবে একে সায়স্তা করতে হবে। মিস্টার গার্টারের সরাইখানায় ফলস্টাফ আরাম করে বসেছিলেন। ডক্টর কেয়াসের পরিচারিকা কুইকলি সেখানে এসে ফলস্টাফকে বলল, আপনার চিঠি পেয়ে মিসেস ফোর্ড বিশেষ খুশি হয়েছেন। এই জন্য তিনি আপনাকে ধন্যবাদ জানিয়েছেন। একথা শুনে ফলস্টাফ উল্লসিত চোখে কুইকলির দিকে তাকালেন। কুইকলি তখন মুখ নিচু করে ফিসফিসিয়ে বলল, আজ রাত 10টা থেকে 11টা স্বামী বাড়িতে থাকবেন না। এই বিশেষ খবরটা জানানোর জন্যই তিনি আমাকে এখানে পাঠিয়েছেন। কুইকলির কথা শুনে ফলস্টাফ আনন্দে লাফিয়ে উঠলেন। কি বললে? রাত 10টা থেকে 11টা? হাসি মাখানো গলায় কুইকলি বলল, হ্যাঁ, ওই সময় আপনি গিয়ে তাকে দেখে আসতে পারেন। সেই ভদ্রমহিলার মনে আনন্দ নেই, তার স্বামীর স্বভাবটি খুব সহজ নয়, বলা যায় যথেষ্ট ঘোরেল, তাছাড়া বদমেজাজিও বটে। প্রেম ভালোবাসার কিছুই বোঝেন না। ফলস্টাফের মুখখানি যেন দরদে গলে যাচ্ছিল। তিনি বললেন, ঠিক আছে, আজ রাত 10টায় আমি অবশ্যই তার কাছে যাব। আমার উপস্থিতি যদি তাকে একটু শান্তি দিতে পারে। কুইকলি আরও বলল, মশাই, আপনার আরেকটি কথা জানিয়ে রাখি, মিসেস পেজের মনের অবস্থা মিসেস ফোর্ডেরই মতো। তিনি আপনার প্রেমে একেবারে হাবুডুবু খাচ্ছেন, কিন্তু ওর স্বামী কখনো বাড়ি ছেড়ে কোথাও যান না, তাই তিনি একটু সময়ের অপেক্ষায় আছেন। সে খোঁজও আপনি যথাসময়ে পেয়ে যাবেন। ফলস্টাফ তো মহা খুশি। দুজন মিসেসকেই ধন্যবাদ জানানোর জন্য কুইকলিকে অনুরোধ করল। ফলস্টাফ আর কুইকলি যখন এসব কথা বলছিলেন, তখন মিস্টার ফোর্ড ছদ্মবেশে সেখানে হাজির হলেন। ফলস্টাফের কাছে তিনি নিজেকে ব্রুক নামে পরিচিত দিলেন। ব্রুক নামে অপরিচিত সেই লোকটির দিকে মনোযোগ দেবার মতো সময় তখন ফলস্টাফের ছিল না। তিনি তখন স্বার্থসিদ্ধির আশায় মগ্ন ছিলেন। তাই ব্রুকের কথায় বিরক্তভাবে বললেন, আপনার দরকারটা কি? বেশ বিনিয়ে বিনিয়ে ছদ্মবেশধারী ফোর্ড বলতে লাগলো, দেখুন, আপনার সততা সহৃদয়তার কথা অনেক শুনেছি। আমি ইদানিং আমার এই টাকার থলেটি রাখবার মতো সুরক্ষিত জায়গা পাচ্ছি না, তাই এই বিপদে আপনার সাহায্য চাইতে এসেছি। আপনি যদি আমার টাকার থলেটা আপনার কাছে রাখেন, তাহলে আমি নিশ্চিন্ত হতে পারি। তাছাড়া আরও একটি সাহায্য আমি আপনার কাছে চাইতে এসেছি। আপনি চিনতে পারবেন কিনা জানি না, এই এলাকায় মিস্টার ফোর্ড নামে এক ভদ্রলোক আছে। আমার সঙ্গে তার স্ত্রীর একটু বিশেষ হৃদ্যতা আছে। তার মন পাবার জন্য আমি অনেক দামি দামি উপহার দিয়ে টাকা পয়সার অপচয় করেছি। প্রতিদানে তিনি মুখের মিষ্টি কথা দিয়েই আমাকে ভুলিয়ে রেখেছেন। উপহার নেবার সময়ে আমি তোমারই এইসব স্তুতিবাক্য শোনালেও আমার মনে হয় সেই দুষ্টা রমণী নিশ্চয়ই আর কারোর প্রতি আকৃষ্ট হয়েছেন। আমার এই টাকা পয়সা সব আপনাকে দিয়ে দেব, যদি আপনি সেই নতুন প্রেমিকটির থেকে মিস্টার ফোর্ডের স্ত্রীর বিচ্ছেদ ঘটাতে পারেন। এজন্য আপনাকে ওর সঙ্গে একটু প্রেমের অভিনয় করতে হবে, এই আর কি। ফলস্টাফ চারিদিকে সশঙ্ক দৃষ্টিতে একবার চোখ ঘুরিয়ে বলল, মশাই, আপনি আমার কাজ খুব ভালোভাবেই করে দেব। আপনি কিন্তু এসব কথা কাউকে বলবেন না। আমি বিশ্বস্ত সূত্রে খবর পেয়েছি, আজ রাত 10টা থেকে 11টা এই সময়ে তার স্বামী মিস্টার ফোর্ড বাড়িতে থাকছেন না। ওই সময় আমি মিসেস ফোর্ডের সঙ্গে দেখা করতে যাব। আপনি সেই সময় হাজির হলে সব কথাই খোলাখুলি হয়ে যাবে। খবরটা শুনে ফোর্ড মনে মনে উত্তেজিত হলেও মুখে কিছু প্রকাশ করলেন না। তিনি ভাবলেন, সময়টা যখন জানা হয়ে গেল, তখন ওই বদমাসটাকে একেবারে হাতে নাতেই ধরা হবে। ফাদার হিউ আর কেয়াসের সঙ্গে লড়াইয়ের কথা ছিল উইন্ডসরের মাঠে। সময়কাল উত্তীর্ণ হল, কিন্তু ফাদার হিউ মাঠে উপস্থিত হলেন না। উৎসুক দর্শক মণ্ডলী এবং ডক্টর কেয়াস তার অনুপস্থিতির জন্য আশাহত এবং বিরক্ত হলেন। স্লেন্ডার স্যালো সরাইখানার মালিক গার্টার যখন হিউয়ের অনুপস্থিতিতে বিরক্ত বোধ করছিলেন, বাড়ি ফিরছিলেন বিষণ্ণ মনে ডাক্তার কেয়াসের সঙ্গে তখন তাদের দেখা হলো। প্রসঙ্গক্রমে তারা বললেন, ডক্টর কেয়াসের মেয়ে অ্যানিকে তারা হিউয়ের সঙ্গে ভোজ খেতে দেখেছেন। একথা শোনা মাত্র ডক্টর কেয়াস প্রচণ্ড রাগে হিউকে যথোপযুক্ত শাস্তি দিয়ে মেয়েকে অ্যানিকে রক্ষা করতে ছুটলেন। বিশেষ পেজ ব্যস্ত সমস্তভাবে
রাস্তা দিয়ে লম্বা লম্বা পা ফেলে এগোচ্ছিলেন। রাস্তার বাঁকে মিস্টার ফোর্ডের সঙ্গে দেখা হয়ে গেল তার। মিস্টার ফোর্ড প্রশ্ন করলেন, হন্তদন্ত হয়ে যাচ্ছেন কোথায়? মিসেস পেজ চলতে চলতেই বললেন, একটা জরুরি দরকারে আপনার স্ত্রীর কাছেই যাচ্ছি, বড়ই তাড়া, পরে কথা হবে, চললাম। মিস্টার ফোর্ড মিসেস পেজের কথায় কিছু একটা আন্দাজ করতে পারলেন। স্ত্রী এবং স্ত্রীর বান্ধবী মিসেস পেজ যে প্রেমের জোয়ারে মেতে উঠেছেন সেটার একটা হেস্তনেস্ত করবেন মনস্থ করলেন। এমনি সময় পথে আলো, স্লেন্ডার, পেজ, গাটার আর কেয়াসের সঙ্গে ফোর্ডের দেখা হয়ে গেল। তাদের সবাইকে একসঙ্গে আসতে দেখে মিস্টার ফোর্ড যেন ভরসা পেয়ে গেলেন। তিনি বললেন, যাক, আপনাদের সঙ্গে দেখা হয়ে ভালোই হলো। আমার সঙ্গে চলুন, একটা দারুণ মজার খেলা দেখাবো। স্লেন্ডার সগর্বে বললেন, ইচ্ছে থাকলেও আমার অনুরোধ যে আমি আপনাদের কথা রক্ষা করতে পারবো না। আজ অ্যানি পেজের সঙ্গে আমার নৈশভোজের কথা আছে। স্লেন্ডারের কথা শুনে ডাক্তার কেয়াস স্বগতোক্তি করলেন, এ আবার কী করে হলো? কুইকলি যে আমাকে বলেছিল অ্যানি আমাকেই ভালোবাসে। স্লেন্ডার বাদে বাকি সবাই মিস্টার ফোর্ডের সঙ্গে মজা দেখতে চললেন। মিসেস পেজ মিস্টার ফোর্ডের বৈঠকখানায় হাজির হলেন। মিসেস ফোর্ডের সঙ্গে দেখা করে কিছুক্ষণ কথা বললেন। কথা শেষে মিসেস ফোর্ড উঠে বাড়ির ভেতরে ঢুকলেন। উঠোনের একপাশে একটা বড় মাপের ঝুড়ি রাখা ছিল। তিনি পরিচারিকাদের ডেকে ঝুড়িটাকে দেখিয়ে বললেন, শোনো, একটু পরে আমি তোমাদের ডাকবো। আমার কথা শুনেই তোমরা ওই বুড়িটাকে মাথায় তুলে নিয়ে নদীর কাদা জলে ফেলে দিয়ে আসবে, কথাটা মনে থাকে যেন। তারা মনিব গিন্নির কথায় রাজি হলো। এবার মিসেস ফোর্ড আবার এসে বান্ধবীর সঙ্গে গল্প জুড়ে দিলেন। তারা দুজনে বসে যখন কথা বলছিলেন তখন ফলস্টাফের ভৃত্য রবিন দরজায় মুখ বাড়িয়ে বলল, আমার মনিব মিস্টার ফলস্টাফ এসেছেন। মিসেস পেজকে সেখানে উপস্থিত দেখে রবিন বলল, যাক, আপনিও এখানে উপস্থিত, এটা খুবই আনন্দেরই ব্যাপার। মিসেস পেজ বললেন, এই যে ছোকরা, শোনো, তুমি এই আনন্দের খবরটা তোমার মনিবকে যেন দিও না। আমি অন্য ঘরে গিয়ে বসছি, আমার কথা তোমার কিছুতেই বলতে হবে না। মিসেস পেজ পাশের ঘরে চলে গেলেন। মিসেস ফোর্ড রবিনকে বললেন, এ কি, তুমি এখনও দাঁড়িয়ে আছো? ভদ্রলোক বাইরে অপেক্ষা করছেন, তুমি আগে তাকে ভেতরে নিয়ে আসবে তো? রবিন এক দৌড়ে গিয়ে ফলস্টাফকে ভেতরে নিয়ে এলো। খুশির আমেজে তিনি ঘরে ঢুকলেন। আবেগ জড়ানো গলায় বললেন, ওগো রূপবতী, সত্যি একথা আমি ভাবতেই পারছি না যে আমাকে এমনভাবে পাবো আমি তোমাকে। আনন্দ দিশাহারা হয়ে যাচ্ছি। মিসেস ফোর্ড এবার জবাবে বললেন, সত্যি তোমার সব কিছুই আমার ভালো লাগে। আনন্দে ডগমগ হয়ে ফলস্টাফ বলতে লাগলেন, প্রিয়ে, তোমার জন্যই তো আমি বেঁচে আছি, কিন্তু আমাদের একান্ত মিলনের পথে বাধা হয়েছেন তোমার পতিদেবতা। এই কাঁটাটিকে উপরে ফেলে দিতে পারলেই আমাদের মিলন সুন্দর হবে। মিসেস ফোর্ড বললেন, আমি অতি সাধারণ মহিলা, আপনার কাছে একটা ভালোবাসা পাওয়ার যোগ্যতা আমার আছে? মিস্টার ফস্টার মাথা ঝাঁকিয়ে বললেন, এ কী বলছো? তুমি কি নিজেকে আয়নার বুকে দেখোনি? রাজপ্রাসাদেও এমন রূপ পাওয়া যাবে কিনা সন্দেহ। আমার মাথায় কিন্তু অন্য কথা ঘুরছে, বললেন মিসেস ফোর্ড। কী কথা ভাবছো সুন্দরী? ব্যগ্রভাবে ফস্টার বললেন। মিসেস পেজের কথা ভাবছিলাম আর কি। কেন? উৎকণ্ঠিতভাবে প্রশ্ন করলেন ফলস্টাফ। মিসেস ফোর্ড বেশ দৃঢ়তার সঙ্গে বললেন, কেন না, আমি বুঝতে পেরেছি যে তুমি মিসেস পেজকে আমার চেয়ে অনেক অনেক বেশি ভালোবাসো। কার সঙ্গে কার তুলনা? তোমার রূপের কাছে পেজ দাঁড়াতেই পারে না। তোমার মতো সুন্দরী তো আমার চোখেই পড়ে না। অতীতে তোমার নামে একটু আধটু চরিত্র দোষ থাকতো, কিন্তু এখন আর কেউ আমার নামের সঙ্গে কলঙ্ক লেপতেই পারে না, বললেন ফলস্টাফ। ঠিক সেই সময় দরজায় ফলস্টাফের ভৃত্য রবিনকে দেখা গেল। মিসেস ফোর্ড তাকে বললেন, কী দরকার, কিছু বলবে? সে বিনীতভাবে বলল, দরজায় মিসেস পেজ অপেক্ষা করছেন, তাকে ভেতরে আসতে বলবো কি? মিস্টার ফলস্টাফ যে এখানে রয়েছেন সে কথাও তো বলিসনি তো? মিসেস ফোর্ড কৃত্রিম উৎকণ্ঠা প্রকাশ করলেন। না, কোনো কথাই বলিনি তাকে, রবিন জবাব দিল। এসব কথাবার্তা শুনে সেই অবস্থায় কী করতে হবে সেটা বুঝতে না পেরে ফলস্টাফ দিশেহারার মতো পায়চারি করতে লাগলেন। তারপর হঠাৎই নিজেকে আড়াল করার জন্য একটা দৌড়ে গিয়ে পর্দার পেছনে লুকিয়ে পড়লেন। ঘরে ঢুকে মিসেস পেজ বেশ জোর গলায় বলতে লাগলেন, মিসেস ফোর্ড, আমার মনে হচ্ছে একটা লজ্জাকর ঘটনা ঘটতে চলেছে। আপনার স্বামী উইন্ডসরের মান্যগণ্য কয়েকজন লোকের সঙ্গে এদিকেই আসছেন। মিসেস ফোর্ড জানতে চাইলেন যে লোকজন নিয়ে আসার কারণটা কি। মিসেস পেজ বললেন, পুরো কথাটা না বুঝতে পারলেও ওদের পাশ কাটিয়ে আসবার সময় আমি এটুকু বুঝতে পারলাম যে কোনো এক বিশেষ লোকের উপস্থিতির খবর জানতে পেরে তার খোঁজেই তারা এ বাড়িতে আসছেন।
এটা সত্যি কথা যে আমার একজন বিশেষ বন্ধু এখানে এসেছেন। এখন বাড়ির মান ইজ্জত বজায় রাখার জন্য আপনি বুদ্ধি করে আমার বন্ধুকে এখানকার মতো বাঁচান। উত্তরে মিসেস পেজ বললেন, ওই যে একটা বড় ঝুড়ি দেখতে পাচ্ছি, ওর মধ্যে আপনার প্রিয় বন্ধুকে বসিয়ে তার ওপর ময়লা জামা কাপড় চাপা দিয়ে দিন। মিসেস ফোর্ড অস্থিরভাবে বললেন, তারপর তারপর কি করব? তাড়াতাড়ি বলুন, ওরা এসে পড়লো যে। তারপর আপনাদের চাকরদের বলুন ঝুড়িটা বাইরে অন্ধকারে কোথাও রেখে আসতে, তাহলে কেউ সন্দেহ করবে না যে ওর মধ্যে মানুষ আছে। আমার বন্ধুটি আবার একটু ভারী চেহারার, ওই বুঝি ঝুড়িতে ধরবে? মিসেস ফোর্ডের গলায় একটু অসহায়তার কথা শোনা গেল। পর্দার আড়াল থেকে ফস্টার দ্রুত বেরিয়ে এসে বললেন, হ্যাঁ হ্যাঁ, আমি পারবো। আমি কষ্ট করেই ঝুড়িতে বসবো। মান সম্মান আর মারের হাত থেকে বাঁচবার জন্য আমাকে সবই সহ্য করতে হবে আর কি। মিসেস পেজ ফস্টারকে সেখানে দেখে চমকে ওঠার ভান করলেন। বললেন, একই মশাই, আপনি এখানে? কি লজ্জার কথা। মিস্টার ফস্টার আমতা আমতা করতে করতে পেজটিকে একটু পাশে সরিয়ে দিয়ে বললেন, তারপর তার কানের কাছে মুখ দিয়ে ফিসফিস করে বললেন, মিসেস ফোর্ডের সঙ্গে আমার আচরণ দেখে সত্যি ভেবে নিও না যেন। এটা কিন্তু আমার অভিনয় মাত্র। আসলে যে আমি তোমাকেই ভাবছি ভালোবাসি। উত্তরে মিসেস পেজ বললেন, সে কথা মুখে না বললেও বুঝতে পারি। আর একটুও দেরি না করে কথা বলতে বলতেই তিনি নিজেই ঘরে গিয়ে অতি কষ্টে ঝুড়ির মধ্যে ঠুকছে তার বিশাল বপুটিকে ঢোকালেন। মিসেস ফোর্ড যত তাড়াতাড়ি সম্ভব ময়লার জামাকাপড়গুলো এনে তার উপর চাপিয়ে ঢেকে দিলেন। পরিচারকদের ডাকতেই তারা এসে অতি কষ্টে ঝুড়িটা তুলে নিয়ে বাইরে চলল। ঠিক এমন সময় মিস্টার ফোর্ড লোকজন নিয়ে বাড়িতে ঢুকলেন। মিস্টার ফোর্ড ঝুড়ি মাথায় নিয়ে চাকরদের যেতে দেখে বললেন, সবাই মিলে যাচ্ছিস কোথায়? ঝুড়িতে কী নিয়ে যাচ্ছিস? বেগতিক দেখে মিসেস ফোর্ড বললেন, এত খোঁজে তোমার কি দরকার? নোংরা জামা কাপড়গুলো ধোলাই করতে পাঠাচ্ছি। অযথা প্রশ্ন করে ওদের দেরি করে আনো। পরিচারকরা গিন্নিমার কথায় ঝুড়ি নিয়ে চলে গেল। এবার মিস্টার ফোর্ড সতর্ক বলে ভেতরে ঢুকলেন। মিস্টার ফোর্ডের কথা মতো ওরা সেই আগন্তুক শয়তানটিকে খুঁজতে লাগলেন। বাড়ি তোলপাড় করে খোঁজা হলো, কিন্তু সেই শয়তানটিকে পাওয়া গেল না। এবার হতাশ হয়ে সবাই বসে ফোর্ডের বৈঠকখানায় হাজির হলেন। মিস্টার ফোর্ড অপরাধীর মতো মুখ কাঁচুমাচু করে বললেন, আমার ভুল বোঝার জন্য আপনাদের উত্ত্যক্ত করলাম। আমি এই জন্য খুবই লজ্জিত। আপনি আপনার স্ত্রীকে অকারণ সন্দেহ করে নিজেকে কষ্ট পাচ্ছেন এবং অন্য সকলকে কষ্ট দিচ্ছেন। মিসেস ফোর্ড সত্যি 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 তাকে অপমান করার জন্য আপনি অপমানিত হলেন, অনুযোগের সুরে বললেন মিস্টার পেজ। মিস্টার ফোর্ড নিজের অপরাধের জন্য ক্ষমা চেয়ে সেদিন সকলকে প্রীতিভোজে আমন্ত্রণ জানালেন। মিস্টার পেজের বাড়ির সামনে রাস্তায় ফেলটনের পাশে দাঁড়িয়ে মিস অ্যানি পেজ গল্পে মশগুল। ফেলটন এবং অ্যানি পেজের মধ্যে অকৃত্রিম ভালোবাসা। তারা বিয়ে করে ঘর বাঁধতে চায়, কিন্তু মিস্টার পেজ কিছুতেই এ বিয়েতে মদত দিতে রাজি নন। অ্যানি ফেলটনকে প্রাণাধিক ভালোবাসলে বাবার মতের বিরুদ্ধে কথা বলতে পারে না। এই দোটানা অবস্থাকে সামাল দিতে গিয়ে অ্যানি অস্থির। ফেলটনকে ব্যাপার বোঝাতে গেলে সে কিছুতেই বুঝতে চায় না। অ্যানি আবার তার অসহায়তার কথা বলে, লক্ষ্মীটি তুমি একটু বোঝবার চেষ্টা করো। আমাকে কি করতে বলছো তুমি? ফেলটনের গলায় রাগের ঝাঁঝ। কায়দা করে বাবার মনটি জয় করার চেষ্টা করো। বেশ, তোমার কথা মতো চেষ্টা করি। এই বদমেজাজি লোকটাকে কবজা করতে পারি কি না? ফেলটন বলে। অ্যানি চুপি চুপি বাড়ির মধ্যে ঢুকে পড়ল। সেই সময় শ্যালো আর স্লেন্ডারও মিস্টার পেজের বাড়িতে ঢুকলেন। মিস্টার পেজ এবং মিসেস পেজের একান্ত ইচ্ছে যে অ্যানির সঙ্গে মিস্টার স্লেন্ডারের বিয়ে দেন, যদিও অ্যানি এই দুই মানুষটিকে চোখে দেখতে পারে না। মা বাবার খুশির জন্য অ্যানি এসে বৈঠকখানা তার ঘরে ঢুকে সামনে বসল। শ্যালো বললেন, অ্যানি, তুমি তো জানো যে আমার আত্মীয় যুবক স্লেন্ডার তোমার জন্য অস্থির। উত্তরে অ্যানি বলল, তা ওনার ভালোবাসার কথা উনি নিজের মুখে না বলে আপনাকে দিয়ে বলাচ্ছেন কেন? এমনি কথাবার্তার মধ্যে মিস্টার পেজ সেই ঘরে ঢুকলেন। কুশল সংবাদ বিনিময়ের পর মিস্টার পেজ মেয়েকে বললেন, অ্যানি, তুমি স্লেন্ডারকে বিয়ে করে সুখী হও। আমরা এটাই চাই। এ বিষয়ে তোমার মত কি? অ্যানির মুখে কোনো উত্তর পাওয়া গেল না। মিস্টার পেজ এবার স্লেন্ডারের দিকে ফিরে বললেন, স্লেন্ডার, তুমি তো অ্যানিকে বিয়ে করতে আগ্রহী। এই অবস্থায় আমরা উভয় পক্ষ একদিন বসে দিন স্থির করায় কোনো বাধা নেই তো, তাই তো নাকি? আপনি যা বলবেন তাই হবে। এ বিষয়ে আমার আর বলার কি আছে? মিস্টার পেজ অ্যানিকে বললেন। মা, তুমি এখন আর ছোট নেই। সব কিছু বোঝার ক্ষমতা তোমার হয়েছে। স্লেন্ডারের সঙ্গেই যখন তোমার বিয়েটা হচ্ছে, তখন তুমি কেন ফেলটনের মতো একটা বখাটে ছেলের সঙ্গে মিশছ? এতে সমাজে তোমার বদনাম হবে। এখন থেকে ওর সঙ্গে মেলামেশা বন্ধ করো। অ্যানি বাবার মুখের ওপর কিছু বলতে পারল না,
কিন্তু মায়ের কাছে গিয়ে কান্নায় ভেঙে পড়ল। মা, ওই বোকা গাধাটার সঙ্গে তোমরা জীবন কাটাতে বলছো আমাকে? এদিকে মিসেস ফোর্ডের পরিচারিকেরা ঝুড়ি সমেত ফলস্টাফকে টেমস নদীর কাদা জলে ফেলে দিয়ে মনিবের বাড়িতে তাড়াতাড়ি ফিরে এলো। কাদা জল খেয়ে অতি কষ্টে মিস্টার ফলস্টাফ পাড়ে উঠে এলেন। পরের দিন মিস্টার ফলস্টাফ মিস্টার গার্টারের সরাইখানায় বসেছিলেন। কুইকলি সেখানে উপস্থিত হলো মিসেস ফোর্ডের কিছু বার্তা নিয়ে। মিসেস ফোর্ডের নাম শুনেই মিস্টার ফলস্টাফ তো রেগে কাঁই। বললেন, মিসেস ফোর্ডের কথা আর আমাকে বলো না, খুব শিক্ষা হয়েছে। এখনও পর্যন্ত কাদা জলে আমার পেট ফুলে রয়েছে। বুদ্ধিমতী কুইকলি খুব সুন্দর করে সাজিয়ে বলল, দেখুন, সব কথা শুনলে আপনি কালকের ঘটনার জন্য ওর ওপরে একটুও রাগ করতে পারবেন না। তিনি এজন্য প্রচণ্ড দুঃখিত, লজ্জিত। চাকরগুলো রয়েছে সব কানে কালা। কুইকলির কথা শুনে ফলস্টাফ কিছুটা শান্ত হলেন। বললেন, তারটা খবরটা কি শুনি? আজ মিস্টার ফোর্ড পাখি মারতে জঙ্গলে শিকারে যাবেন। আপনি দয়া করে রাত 8টা থেকে 10টার মধ্যে ওনার বাড়ি যান, তবে উনি খুবই খুশি হবেন। পুরনো কথা মন থেকে মুছে ফেলুন। ফলস্টাফ বললেন, ঠিক আছে, তুমি তাকে বলো যে আমি অবশ্যই ওই সময়ের মধ্যে যাব। কুইকলি চলে গেল। এবার মিস্টার ব্রুকের ছদ্মবেশে মিস্টার ফোর্ড সেখানে ঢুকলেন। তিনি আলাপের ছলে মিস্টার ফলস্টাফকে বললেন, আচ্ছা মশাই, সেদিন যে ফোর্ডের বাড়ি গেলেন সেখানে হলোটা কি? আর লজ্জার কথা বলবেন না মশাই, সে কথা বলা যায় না, বললেন মিস্টার ফলস্টাফ। লজ্জার কথা আবার কি ঘটলো সেখানে? ব্রুক বেসধারী মিস্টার ফোর্ড বললেন, সেদিন 10টা থেকে 11টায় মিসেস ফোর্ডের বাড়ি গেলাম। বাড়ি খালি ছিল। আমি প্রেমের প্রথম পর্বটা সেরে একটু অন্তরঙ্গ হতে যাচ্ছি, ঠিক এমন সময় ঝামেলা শুরু হলো। ঝামেলা মানে? মিস্টার ফোর্ড ফিরে এলেন? মিস্টার ব্রুকের প্রশ্ন। আরে, তিনি শুধু ফিরলেন সামাল দেওয়া যেত, উনি ডজন খানেক লোক নিয়ে ফিরলেন। ফিরেই আমাকে খুঁজতে লাগলেন। ছদ্মবেশী ব্রুক বললেন, আপনাকে খুঁজে পেয়েছিলেন? না, তা পাননি বটে। মিসেস ফোর্ড আমাকে সময় মতো বুদ্ধি করে সরিয়ে দিয়েছিল। তবে সে কথা ভাবতেও আমার গা গুলোচ্ছে। ময়লা ফেলবার একটা ঝুড়ির মধ্যে বসিয়ে নোংরা জামা কাপড় চাপা দিয়ে চাকরদের মাথায় চাপিয়ে পাচার করে দিয়েছিল, বললেন মিস্টার ফস্টার। সত্যি অসহ্য ব্যাপার। হ্যাঁ, অসহ্য বলে অসহ্য। সেই দুর্গন্ধের মধ্যে বসে আমার দম আটকে যাচ্ছিল। দরকারে ঘাম বেরোচ্ছিল আমার গা দিয়ে। ভয়ে নড়াচড়া করতে পারছিলাম না। একটা নোংরা মোজা নাকের সঙ্গে আটকে ছিল। ভাবলে এখনও বমি আসছে। আমার জন্যই আপনার ওপরে এত অত্যাচার। নিজেকেই অপরাধী মনে হচ্ছে, অনুশোচনার সুরে বললে ব্রুক। অপরাধের শেষটায় তো এখনও শোনেননি। এরপর চাকররা বুড়ি তো আমাকে মাথায় তুলে নিয়ে কাদা জলের মধ্যে ফেলে দিয়ে চলে এলো। না, অমানবিক অত্যাচার। এসব সাংঘাতিক মহিলার ডাকে কোনোদিন যাব না। এরপরে হয়তো আপনার প্রাণটাই শেষ করে দেবে, বললেন মিস্টার ব্রুক। তাহলে আপনি আমাকে যেতে নিষেধ করছেন? মিস্টার ফলস্টাফ কাতর স্বরে বললেন। কি বলছেন আপনি? এত কথা শোনার পরেও বারণ করবো না? ওরা ডাইনি, ওদের ধারের কাছেও যাবেন না, বললেন ছদ্মবেশধারী ফোর্ড। কিন্তু উনি যে আবারও ডেকে পাঠিয়েছেন। উফ, কি সাংঘাতিক মহিলা! আবারও আপনাকে ডেকে পাঠিয়েছেন? দেখুন, হয়তো সেদিন তার কোনো দোষ ছিল না। বজ্জাত চাকরগুলো ইচ্ছে মতোই আমাকে টেমসের জলে ছুঁড়ে ফেলেছিল, বললেন ফরেস্টার। তাই হবে হয়তো। আচ্ছা, এবার কখন যেতে বলেছেন? ছদ্মবেশধারী ফোর্ড আগ্রহ করে জানতে চাইলেন। রাত 8টা থেকে 10টার মধ্যেই যেতে হবে। ফরেস্টার ঘড়ির দিকে তাকাতে তাকাতে একটু ব্যস্ত হয়ে উঠলেন। তিনি ব্রুককে বললেন, আপনাকে আজ আমি আর সময় দিতে পারছি না, পরে একদিন জমিয়ে আড্ডা দেওয়া হবে। আচ্ছা চলি। কথা বলতে বলতে তিনি উঠে পড়লেন। ছদ্মবেশী মিস্টার ফোর্ড যখন চললেন, যে ফরেস্টার তার বাড়ির দিকে হন্তদন্ত হয়ে এগিয়ে চলেছে, তখন তার রক্ত গরম হয়ে উঠল। দাঁতে দাঁত চেপে বিড়বিড় করে বললেন, আবারও ওই নচ্ছার বদমাসটা আমার বাড়িতে গেল। ময়লা জামা কাপড় চাপা দিয়ে ঝুড়িতে চেপে সেদিন খুব ফাঁকি দিয়েছিল। আজ আর কোনো চালাকি শুনবো না। এবারও কি কে বাঁচায় দেখি। এমন শাস্তি দেবো যেন জীবনে আর এ মুখে না হয়। মিসেস ফোর্ড তার বান্ধবী মিসেস পেজকে সমস্ত ঘটনা সবিস্তারে জানিয়ে একখানা চিঠি লিখলেন। কুইকলির হাতে চিঠি পাঠিয়ে বান্ধবীকে সত্বর আসার অনুরোধ করলেন। ইতিমধ্যে মিস্টার ফরেস্টার মিসেস ফোর্ডের কাছে হাজির হলেন। তিনি প্রথম সাক্ষাতে অভিবাদন আদি সেরে বললেন, প্রেয়সী, সেদিনকার নোংরা ঘটনা ঘটবার জন্য দুঃখিত এবং লজ্জিত হয়েছে শুনে আমার আর কোনো ক্ষোভ নেই। তোমার তো কোনো দোষ নেই, চাকরগুলো বজ্জাত, আর তুমি কি করবে বলো তো? তবুও তুমি অনুতপ্ত হয়েছো। এ কথা শোনবার পর আমার সমস্ত রাগ যেন অনুরাগে ভরে উঠেছে। আমার মন যা চায় তা কি পাবার উপায় আছে? তোমার সঙ্গে প্রাণ করে একটু প্রেমালাপ করবো, তাতেও বাধা। কখন যে কোন লোক এসে পড়ে সেই আমার ভয়। তুমি একটু পাশের ঘরে অপেক্ষা করো। তুমি এখন কোনো লোকের উপস্থিতির কথা ভাবছো?
তোমার স্বামীর আসার কথা আছে কি? ফস্টাপের গলায় চিন্তার শুরু ঝরে পড়ল। না না, তাকে নিয়ে চিন্তা করি না। তিনি রাত 10টার আগে বাড়ি ফিরছেন না। আমার চিন্তা যত ওই পেজ গিন্নিকে নিয়ে। তিনি আবার হেলতে দুলতে একখাল হেসে কখন যে উদয় হবেন সেটাই হচ্ছে চিন্তা। মিসেস পেজের নাম শোনা মাত্রই আঁতকে উঠলেন ফস্টাপ। তিনি এক দৌড়ে পাশের ঘরে লুকিয়ে পড়লেন। একটু পরেই মিসেস পেজ বৈঠকখানায় হাজির হলেন। বান্ধবীর সঙ্গে দেখা হতেই তিনি জোরে জোরে নাটকীয়ভাবে বললেন, আবারও এক ঝামেলা পেতেছে। স্পোর্ট বললেন, আবার কোন ঝামেলার খবর বয়ে আনলেন? মিসেস স্পোর্টকে পথে দেখলাম, তিনি বাড়িতে আসছেন। যে কারণেই হোক না গেল মনে হলো খুব রেগে আছেন। তাহলে তো সত্যিই মুশকিল, এখন কি করি? আবারও আপনার সেই ঝুড়িতে বসানোর বুদ্ধিতে চালাবো? মিসেস ফোর্ড বললেন। পাশের ঘর থেকে মুহূর্তের মধ্যে ছুটে এলেন ফস্টাপ। সন্তুষ্ট গলায় বললেন, দয়া করুন আমাকে ঝুড়িতে বসানোর বুদ্ধিটা আর দেবেন না। তার চেয়ে আমি কোথাও পালিয়ে বাঁচি। আপনি পালাতে চাইলেই কি আর পারবেন? চারিদিকে পাহারাদার ঠিক করা আছে। বাড়ির বাইরে পা ফেললেই আপনি ধরা পড়বেন, বললেন মিসেস পেজ। ফস্টাপ দিশেহারার মতো এদিক ওদিক তাকিয়ে বললেন, তাহলে চিমনির মধ্যে লুকিয়ে থাকি। মিসেস ফোর্ড আঁতকে উঠে বললেন, মা গো, ওটা একটা জায়গা হলো? যত রাজ্যের পোকামাকড়, পাখি, ইঁদুর-আরশোলার নোংরায় ভরে আছে ওটা। তার চেয়ে আমার মনে হয় আপনি বরং মহিলার পোশাকে বাড়ির থেকে বেরিয়ে পড়ুন। কেউ কিছু বুঝতে পারবে না। ফস্টাপ কাঁদো কাঁদো গলায় বললেন, আমার এই বিশাল বপুটি কি মহিলার পোশাকে মানানসই হবে? মানাক আর না মানাক, এখন মানিয়ে নিতে হবে। পোশাকও একটা আছে ওপরে। মোটা বুড়ি মাসির বিশাল গাউনটা ওপর থেকে এনে দিচ্ছি। ওই কথা বলতে বলতে মিসেস ফোর্ড ওপর থেকে সেই গাউন আর টুপিটা নিয়ে এসে ফস্টাপকে পরিয়ে দিলেন। ইতিমধ্যে মিস্টার ফোর্ড বাড়িতে ঢুকলেন। মিসেস ফোর্ড ফস্টাপকে বাড়ির বাইরে না পাঠিয়ে ওপরের ঘরে চলে যেতে বললেন। বাড়িতে ঢুকেই ফোর্ড তো খুব চেঁচামেচি শুরু করেছেন। পাশের ঘর থেকে বেরিয়ে এলেন মিসেস ফোর্ড। তিনি জানতে চাইলেন, এত গোলমালের কারণটা কি? ফোর্ড তখন আরও ঝাঁঝালো গলায় বললেন, তোমার ধারণা যে আমি অন্যায়ভাবে তোমাকে সমর্থন করি, সন্দেহ করি? তুমি সমস্ত কলঙ্ক কালিমার ঊর্ধ্বে। আমার মনই সংকীর্ণ। হ্যাঁ, ঠিক তাই। তোমার মন পরিষ্কার নয়, তাই তুমি অকারণে সন্দেহ করে নিজে কষ্ট পায় এবং আমাকে কষ্ট দাও। ফোর্ড তার সঙ্গীদের ডেকে বললেন, শুনুন, আপনারা ওপর নিচ বাড়ির সব জায়গায় তছনছ করে দেখুন তো সেই বদমাসটা কোথায় লুকোলো, তাকে খুঁজে বার করতেই হবে। মিসেস পেজকে ডেকে মিসেস ফোর্ড বললেন, ওনারা ওপারে কাঠ ওঠার আগে আমার একটা কাজ করে দিন। ওপরের ঘরে আমাদের কাজের মেয়ের বুড়ি মাসিরা রয়েছেন। আপনি কোনো ক্রমে সেই বুড়ি মানুষটাকে নিচে নামিয়ে আনুন। একথা ফোর্ডের কানে গেলে তিনি যেন দপ করে জ্বলে উঠলেন। তার স্ত্রীর এই দুর্বলতাটা তিনি মোটেই বরদাস্ত করতে পারেন না। বুড়ি দেখলেই ওনার দয়ার শরীর একবারে গলে যায় যেন। তিনি স্ত্রীকে লক্ষ্য করে বললেন, আবার তুমি সেই বুড়ি মাসিকে বাড়িতে ঢুকিয়েছ। আজ আমি ওকে মেরে পা ভেঙে ছাড়বো। খোঁড়া পায়ে যেতে আরও না আসতে পারে। মিসেস পেজ এক দৌড়ে ওপরে গিয়ে গাউন আর টুপি পরা ফস্টাপকে নিচে নিয়ে এলেন। ফোর্ড রাগের মাথায় তার পিঠে যথেষ্ট পিটিয়ে হাতের স্বাদ মেটালেন, আর সকলেও কিলঘুষি মারলেন ইচ্ছা মতো। ফোর্ড বললেন, এই যে শয়তানি ডাইনি বুড়ি, ভালো চাও তো মানে মানে সরে পড়ো, আর এদিকে এসো না। এরপরে এলে প্রাণটাও ফেরত পাবে না। রাগের চোটে বুড়িকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ির বাইরে ঠেলে দিলেন। বুড়ির বেরোজদারি ফস্টাপ ও পিঠে হাত ভোলাতে ভোলাতে পালিয়ে বাঁচলেন। মনে মনে ভাবলেন যে ময়লা ঝুড়িতে বসে গা ঝোলানো আর গাদা জল খাবার চেয়ে এইসব মার খাওয়া ভালো। বুড়ি চলে গেলে মিস্টার ফোর্ড তার সঙ্গীদের ঘরগুলো খুঁজে দেখতে বললেন। তার কথা শুনে ইভান্স বললেন, দেখুন স্যার, আমার মনে একটা সন্দেহ উঁকি মারছে। মিস্টার ফোর্ড রাগত স্বরে বললেন, কিসের সন্দেহ? না, বলছিলাম কি ওই বুড়ি মাসি যাকে আপনারা মেরে তাড়ালেন তার বিষয়ে সন্দেহ, বললেন ইভান্স। অত কিন্তু কিন্তু না করে কথাটা পরিষ্কার করেই বলুন না, মিস্টার ফোর্ড বলেন। আমি ওর গলা বন্ধনের নিচে কালো মতো কী যেন দেখতে পেলাম, মনে হলো দাড়ি। আমতা আমতা করে ইভান্স বললেন, আপনি দাড়ি দেখেছেন? হায় হায়, আমি নিজের হাতেই তাকে ছেড়ে দিলাম, ধরেও ধরতে পারলাম না। মিস্টার ফোর্ডের বিলাপ শুনতে শুনতে মিসেস পেজ হাসতে লাগলেন। মিস্টার পেজ তার স্ত্রীর কাছে হাসির কারণটা জানতে চাইলেন। এবার মিসেস পেজ এবং মিসেস ফোর্ড দুজনে সমস্ত ব্যাপারটা খুলে তাদের কাছে বললেন। সব কথা শুনে এবার ফোর্ড অত্যন্ত লজ্জিত হয়ে পড়লেন। সকলের সামনেই তিনি স্ত্রীর কাছে ক্ষমা প্রার্থনা করে বললেন, অন্যায়টা আমারই। আমিই ভুল বুঝে তোমাকে অকারণে সন্দেহ করেছি, তোমার মনে আঘাত করেছি বারবার। আসলে এই নচ্ছার শয়তানটার কদর্য আচরণ আমাকে ক্ষিপ্ত করে তুলেছিল। আমার মাথা ঠিক ছিল না। আমার যে কথা ভাবা উচিত নয় আমি তাই ভেবেছি, আমার যা করা উচিত নয় তাই করেছি। তুমি সত্যিই নিরপরাধ। আমাকে তুমি এবার মতো ক্ষমা করো। আমি আর এরকম ভুল কখনোই করব না। ওই শয়তানটাকে একটু শাস্তি দিয়ে ছেড়ে দেওয়াটাও কিন্তু আমার মন ভরল না। আসুন আমরা সবাই মিলে একটা ভালো মতো পরিকল্পনা করি।
যাতে এই শয়তানটাকে যথেষ্ট শিক্ষা দিয়ে নাজেহাল করা যায়। মিসেস ফোর্ড এর এক ফাঁকে উঠে পরিচারিকাকে ডেকে কয়েক কাপ কফি করতে বলে আসরে এসে ঝাঁকিয়ে বসলেন। সকলের ইচ্ছে কীভাবে ফলস্টপকে বেইজ্জত করা যায়, কীভাবে চূড়ান্ত হেনস্থা করা যায়। তাকে উচিত শিক্ষা না দিতে পারলে শান্তি নেই। মিসেস পেজ বললেন, ওকে এখানে ডেকে আনাটা সুবিধাজনক হবে না। এবারের প্রহসনটা একটা নতুনত্ব আনবো। ওকে আমাদের সঙ্গে দেখা করতে বলা হবে উইন্ডসরের জঙ্গলে। তিনি আসবেন বনরক্ষক হার্নের মতো সেজে, হার্নের মতো মাথায় দুটো শিং লাগিয়ে কিম্ভূত কিমাকা সাজে তিনি আমাদের সামনে হাজির হবেন। আর গুটি চারেক ছেলে মেয়েকে সাজাতে হবে রাখাল আর রাখালের স্ত্রী সাজে। তারা ওকে নানাভাবে জ্বালাতন করবে। শারীরিক শান্তি হিসেবে তার ফলস্টাফের গায়ে ঝুলন্ত মোমের ছ্যাঁকা দিতেও দ্বিধা করবে না। এই পরিকল্পনাটি সকলেরই মনোমত হলো। বেশ মজাদার এবং জমজমাটে প্রহসন দেখার জন্য সবার মন উৎসুক হয়ে রইল। আবার কুইকলিকে মিস্টার ফলস্টাফের কাছে পাঠানো হলো। কুইকলিকে দেখে ফলস্টাফ রাগে চিৎকার করে উঠলেন, তুমি কি আবারও আমাকে নিমন্ত্রণ জানাতে এসেছো নাকি? মনের কথাটি আপনি কেমন বুঝতে পারলেন? এই জন্যই তো মিসেস পেজ আর মিসেস ফোর্ড। তুমি ওই মারাত্মক মহিলাদের নাম আমার সামনে করো না। ওরা সব পারে আর ওরা সব শয়তানের চেলা। আপনি যদি পুরো কথাটা জানতেন তাহলে এভাবে ওদের ওপর রাগ করতেন না। সেদিন মিসেস ফোর্ড তো কি মারটাই খেলেন, তা আর বলবো কি? মার খেলেন কেন? ফলস্টাফের চোখে ব্যগ্রতার ছাপ ফুটে উঠল। সে কথা কি অত তাড়াতাড়ি বলা যায়? সময় লাগে। শরীরের ব্যথা এখনও কমেনি। সমস্ত পিঠ জুড়ে কালচিটের দাগ এক জায়গায় ফুলে রয়েছে। তাই কুইকলি বানানো গল্প শুনতে রাজি হলেন না ফলস্টাফ। প্রেমের নামে ডাকা শেষ কিনা মার খাওয়ানো, কিন্তু ফলস্টাফকে যে রাজি করাতেই হবে। কুইকলি সে কায়দাটা ভালোভাবেই জানে। মিসেস ফোর্ড এবং মিসেস পেজ দুজনেই ফলস্টাফকে মন প্রাণ উজাড় করে দিয়ে বসেছেন। আর তাদের নিষ্ঠুর স্বামীদের অত্যাচারের বর্ণনা দিয়ে কুইকলি অল্প সময়ের মধ্যে কার্যসিদ্ধি করে ফেলল। ফলস্টাফ বুঝলেন যে এ ব্যাপারে মিসেস পেজ বা মিসেস ফোর্ড এর কোনো দোষ নেই। ভাগ্যদোষে তাদের কুচক্রী স্বামীরা সেখানে উপস্থিত ছিলেন। সেই কারণে সমস্ত পরিকল্পনা এলোমেলো হয়ে যাচ্ছে। কুইকলি বলল যে তারা এবার অন্যরকম বুদ্ধি করেছে। প্রিয়দর্শনের জন্য আর বাড়িতে যোগাযোগ নয়, এবারে তাদের মিলন করবে কাছাকাছি বনে, যেখানে গেলে তাদের স্বামীরা সন্দেহ করার সুযোগই পাবে না। তাছাড়া গাছপালার মধ্যে আলো আলো অন্ধকারে মিলন হবে মধুরতর। ওক গাছের মোটা গুঁড়ির আড়ালে ফলস্টাফের জন্য তারা অপেক্ষা করবেন। কেউ যাতে চিনতে না পারে সেজন্য ফলস্টাফকে বনরক্ষক হার্নের ছদ্মবেশ পরতে হবে। মাথার দুদিকে দুটো শিং লাগিয়ে হার্নের বেশে ফলস্টাফ এগিয়ে চললেন বনের অন্ধকার পথে। ওক গাছের আড়ালেই দেখতে পাবেন মিসেস পেজ এবং মিসেস ফোর্ডকে। মন তার খুশির সুরে মশগুল। এদিকে বনের আরেক দিকে আরেক মিলনের কথা হচ্ছিল। মিস্টার পেজ ঠিক করেছিলেন যে স্লেন্ডার ভুলিয়ে ভালিয়ে অ্যানিকে এই বনে নিয়ে আসবেন। এখানেই মিস্টার পেজ তার কন্যা সম্প্রদান করবেন। তাহলে ফেল্টনের আর কিছু করার উপায় থাকবে না। অ্যানি সাদা পোশাক পরে থাকবেন। মিসেস পেজ কিন্তু এ বিয়ের বিপক্ষে। তিনি জানেন নির্বোধ স্লেন্ডারকে তার মেয়ে একেবারেই পছন্দ করে না। তিনি জামাই হিসেবে ডক্টর কেয়াসকেই পছন্দ করেন, যার সঙ্গে মেয়ে সুখে ঘর করতে পারবে। তিনি ডক্টর কেয়াসকে নিভৃতে বলে রেখেছেন যে উইন্ডসরের বনে যখন মিস্টার পেজ ফলস্টাফ দমনে ব্যস্ত থাকবেন, সেই সময়ে ডাক্তার কেয়াস যেন অ্যানিকে গির্জায় নিয়ে গিয়ে বিয়েটা সেরে ফেলেন। অ্যানির গায়ে থাকবে সবুজ গাউন। স্লেন্ডার জানেন অ্যানির পরনে থাকবে সাদা পোশাক, আর ডাক্তার কেয়াস জানেন সবুজ। দুজনেই পোশাকের দিকে লক্ষ্য করে অপেক্ষায় রয়েছেন। বনের আরেক পাশে আরেক মজার খেলার পর্ব চলছে। ইভান সেজেছেন বনদেবতা, আর তাকে ঘিরে রয়েছে কিছু ছেলে মেয়ে। তারা সেজেছে পরীর সাজে। পরীদের মধ্যে কয়েকজন সাদা পোশাক পরেছে, কয়েকজন পরেছে সবুজ পোশাক। সবাই অপেক্ষা করে আছে। রাত্রি নামলো। চারিদিক নিস্তব্ধ নিঝুম। এমনি সময় কপালের দুপাশে দুটো শিং লাগিয়ে ফলস্টাফ ওক গাছের দিকে এগিয়ে চললেন। ফোর্ড গিন্নি গাছের আড়াল থেকে দৌড়ে এলেন ফলস্টাফের কাছে। তার মাথার সুন্দর শিং দুটোর দিকে তাকিয়ে মিষ্টি সুরে বললেন, আমার প্রিয় সুন্দর হরিণটি, তুমি যে আসবে তা আমি ভাবতেই পারিনি। তোমার ডাকে সাড়া না দিয়ে কি আমি থাকতে পারি? আমি যে তোমাকে পাবার জন্য পাগল প্রায় হয়ে আছি। বলতে বলতে তিনি মিসেস ফোর্ডকে জড়িয়ে ধরলেন। ফোর্ড গিন্নি ফলস্টাফের আলিঙ্গন থেকে নিজেকে মুক্ত করে বললেন, মিসেস পেজ যে আমার সঙ্গে রয়েছেন তুমি অন্ধকারে বুঝে পারোনি। ঠিক এই সময়ে জোরে বনভূমির নিস্তব্ধতা খান খান করে সিঙা বেজে উঠল। মিসেস ফোর্ড ভয় পাওয়ার ভান করে বললেন, কি হলো কি জানি, কিছুই বুঝতে পারছি না। আমরা এখন পালিয়ে বাঁচি। মনে হচ্ছে কারা যেন আসছে। মিসেস ফোর্ড এবং মিসেস পেজ উভয় অন্ধকারে ফলস্টাফকে একা রেখে চলে গেল। এবার পরীর দল এসে ফলস্টাফকে ঘিরে ধরল। তাদের মধ্যে একজন আবার ভূত সেজেছে। তার বিকট রূপ দেখে ফলস্টাফ অন্ধকারে শিউরে উঠলেন।
পরীরা সবাই মিলে ফলস্টাফকে ঘিরে নাচ শুরু করলো। নাচের তালে তালে মাঝে মাঝে ফলস্টাফের গায়ে চিমটি, খোঁচা, এমনকি মোমবাতি ছ্যাঁকা দেওয়া হলো। অ্যানিও ছিল পরীর দলে। সে সকলকে উত্তেজিত করেছিল যাতে তারা ফলস্টাফের ওপর আরও বেশি অত্যাচার করে। হঠাৎ স্লেন্ডার সেখানে এলেন। সাদা পোশাক পরা পরীদের একজনকে ধরে নিয়ে গেলেন এক দৌড়ে। স্লেন্ডার চলে যেতে ডাক্তার কেয়াস সেখানে হাজির হলেন। তিনিও একজন সবুজ পরীর হাত ধরে টেনে নিয়ে চলে গেলেন। ফলস্টাফ আর অ্যানি সেখানে পড়ে রইল। ফেলটন এই সুযোগের অপেক্ষায় ছিল। তিনি এসে এক দৌড়ে অ্যানিকে নিয়ে পালালেন। অন্ধকারের মধ্যে ফলস্টাফ একা পড়ে রইলেন, সমস্ত শরীরে তার যন্ত্রণা। রাগে, দুঃখে, অপমানে তিনি তার শিংজোড়া খুলে ফেললেন। সেই সময় মিসেস পেজ, মিসেস ফোর্ড তাদের স্বামীদের নিয়ে সেখানে উপস্থিত হলেন। ফলস্টাফ এরকমটি কল্পনাও করতে পারেনি। তিনি ভয়ে, লজ্জায় অস্থির হয়ে লজ্জা ঢাকা দেওয়া নিরুপায় দেখে দৌড় মারলেন। পথ আটকে দাঁড়ালেন মিস্টার ফোর্ড। মিস্টার পেজও এগিয়ে এলেন। শয়তানকে হাতের মুঠোয় পেয়ে দুজনেই মনে ঝাল মেটাতে লাগলেন। মিস্টার ফোর্ড বললেন, আগে দুদিন চোখে ধুলো দিয়ে আমার সামনে থেকে পালিয়েছ, আজ আর কোনো পথ নেই। মিসেস পেজ বললেন, এই যে মশাই, এবার নিশ্চয়ই আপনার শিক্ষা হয়ে গেল যে উইন্ডসরের মেয়েদের আপনি যেমনটা ভাবেন তারা কিন্তু মোটেই সেরকম নয়। সেটা আমি হাড়ে হাড়েই বুঝতে পেরেছি। আমি সত্যিই নির্বোধ। আপনি শুধু নির্বোধ নন, আপনার আরও অনেক বিশেষণ পাওনা আছে। গাধা, বলদ, ষাঁড়, আর কি বলবো। যাজক ইভান্স বললেন, আপনি এখন আর যুবকটি নন, প্রৌঢ়ত্বে পৌঁছেন। যুবক সুলভ আচরণ করলে সেটা বেমানান এবং হাস্যকর। তার চেয়ে আপনি বরং ঈশ্বরের নাম জপ করুন। কামনা, বাসনার তাড়নায় না ঘুরে কল্যাণমূলক কাজে আত্মনিয়োগ করুন। তাহলে মনে অনাবিল আনন্দ পাবেন। আপনাদের হাতে যখন ধরা পড়েই গেছি, তখন আপনাদের কথা মতো চলতে আমি বাধ্য। মিস্টার পেজ বললেন, হ্যাঁ, আমাদের কথাই চলতে হবে আপনাকে। আমার হুকুমে আপনি আজ রাত্রে আমাদের সঙ্গে খাবেন। খাবার সময় আমার স্ত্রীর চোখে চোখ রেখে কথা বলতে হবে, হাসতে হবে। এর মধ্যে থাকবে না কোনো দ্বিধা সংকোচ। আমার এই প্রস্তাব আপনি মেনে নেবেন তো? এমন সময় শুকনো মুখে সিলিন্ডার ফিরে এলেন। তাকে দেখে মিস্টার পেজ বললেন, এই যে ছেলে, সব কিছু ঠিকঠাক হয়েছে? অ্যানিকে নিয়ে যেতে কোনো ঝামেলা হয়নি তো? না, নিয়ে যেতে কোনো ঝামেলা হয়নি। তবে যাকে নিয়ে গেছি সে অ্যানি নয়, পোস্টমাস্টারের মেয়ে। ইতিমধ্যে কিয়াসও সেখানে হাজির হলেন। তিনি হতাশার সুরে বললেন, অ্যানিকে নিয়ে আনন্দে নাচতে যখন গির্জায় হাজির হলাম, তখন সেখানকার আলোতে দেখলাম যাকে নিয়ে গেছি সে অ্যানি নয়, সে এক গোপওয়ালা ছেলে। সবশেষে সেখানে হাজির হলো অ্যানি, পেজ আর ফেলটন। লজ্জা এবং ভয় মেশানো সুরে অ্যানি বলল, বাবা মা, তোমাদের ইচ্ছে পূরণ করতে পারিনি, সেজন্য আমাদের ক্ষমা করো। ফেলটনকে আমি ভালোবাসি। তাছাড়া আমি তাকে কথা দিয়েছি, মন তো দু জায়গায় দেওয়া যায় না। পেজ দম্পতি আনন্দে মেয়ে জামাইকে বুকে জড়িয়ে ধরলেন। বললেন, ঈশ্বর তোমাদের সহায় হন, তোমরা সুখী হও। এখানেই শেষ হলো উইলিয়াম শেক্সপিয়ার রচিত কমেডি দ্য মেরি ওয়াইফস অফ উইন্ডসর। 25শে আগস্ট 2022 এই পর্ব শুধুমাত্র ভেবে দেখতে পারেন এই চ্যানেলে সম্প্রচারিত। গল্পপাঠ ও সম্পাদনায় ছিলাম আমি তমনাশ। শেষ হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ার রচিত কমেডি দ্য মেরি ওয়াইফস অফ উইন্ডসর। আর আগামী 1 সেপ্টেম্বর 2022 ঠিক সকাল 9টায় শুধুমাত্র ভেবে দেখতে পারেন এই চ্যানেলে দেখুন পেরিক্লিস দ্য প্রিন্স অফ টাওয়ার, উইলিয়াম শেক্সপিয়ার রচিত একটি নাটক। ধন্যবাদ।